পর্ব 586 নতুন ঝঞ্ঝাট। হঠাৎই কুণালের কিছু একটা মনে পড়ে যাওয়ায় সে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করল, আচ্ছা প্রিয়াঙ্কা, নীল দ্য এনএ হোটেলে যে পার্টিটা দিয়েছিল সেটা ঠিক কখন শেষ হয়েছিল? হ্যাঁ, ওই ধরে নাও ঘন্টা তিনেক আগে। কিছুক্ষণ চিন্তাভাবনা করে জবাব দিল প্রিয়াঙ্কা। নীলের কাঁধে হাত রেখে কুণাল তাকে শান্ত থাকার ইঙ্গিত করল। এটা মাথা গরম করার সময় নয়, এখন বুদ্ধি করে চলতে হবে। কুণালের ইঙ্গিতে অবশেষে কিছুটা শান্ত হলো নীল। তার শরীরের অস্থিরতা কাটার সাথে সাথেই পৃথাকে একটা ফোন করল সে। ঘড়িতে এখন প্রায় অনেক। সাধারণত এখন ঘুমোতে যাবার সময়, কিন্তু নীলের দেওয়া পার্টিটা একটু বেশিই বড় ছিল, আর রাহুল বাসুও সেখানে উপস্থিত থাকায় পৃথা, নিখিল আর অর্জুনের জন্য কাজও একটু বেশিই বেড়ে গিয়েছিল। নীলের সন্ধি প্রস্তাব যেহেতু গৃহীত হয়েছিল, তাই কাগজপত্রের কাজটাও ছিল একটু বাড়াবাড়ি রকমের বেশি। ভাগ্যিস রাহুল বাসু বাকি তিনজনকে কিছুটা সাহায্য করেছিল, না হলে হোটেলের কাজ শেষ করতেই গোটা রাত কাবার হয়ে যেত। সব কাজ শেষ করে পৃথা সবে শুতে যাচ্ছিল, এমন সময় তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নীলের নামটা দেখে একটু অবাকই হলো সে। নীল, এত রাতে? কি ব্যাপার, সব ঠিক আছে তো? উদ্বিগ্ন গলায় ফোন তুলে প্রশ্ন করল পৃথা। পৃথা, এমন কতজন লোক আছে যারা আজ আমাদের সন্ধি প্রস্তাবে সাড়া দেয়নি? পৃথার প্রশ্নের জবাব না দিয়ে সরাসরি কাজের কথা এলো নীল। আসলে নীল, প্রায় সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছে, শুধু 4 জন বাদে। প্রশ্নের যথাযথ উত্তর দিল পৃথা। পার্টি শেষ হওয়ার পর কি ওই 4 জনকে অস্বাভাবিক কিছু করতে দেখা গেছে? পাল্টা প্রশ্ন করল নীল। পৃথা বোকা নয়। এত রাতে নীলের ফোন করা আর তারপর ওই নির্দিষ্ট 4 জনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা, পৃথার মনের ধোঁয়াশা ধীরে ধীরে কাটতে শুরু করেছিল। সে বুঝতে পারছিল যে বড়সড় কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। কি হয়েছে বলো তো নীল? ভাষা ভাষা একটা কিছু আন্দাজ করতে পারলেও সরাসরি পৃথা কিছুই বলল না। আমার বউকে কে বা কারা যেন তুলে নিয়ে গেছে, তবে এটা ওই 4 জনের কাজ বলে আমার মনে হয় না। গম্ভীর মুখে জবাব দিল নীল। যত তাড়াতাড়ি সম্ভব হয় 4 জনের নাম আর ঠিকানা আমাকে মেসেজ করো। পৃথাকে কথাটা বলার পরেই ফোন রেখে দিল নীল। তারপর পায়ে পায়ে সোফার দিকে এগিয়ে গিয়ে উদাস মুখে সোফায় বসে পড়ল। মাটিতে পড়ে থাকা রক্ত আর ছেঁড়া চুলের টুকরো দেখে তার মাথা ঘুরতে শুরু করেছিল। উল্টোপাল্টা চিন্তা আসতে শুরু করেছিল মাথায়। তাকে এভাবে বসে থাকতে দেখে কুণাল আর প্রিয়াঙ্কা মুখ চাওয়াচাই করতে লাগলো। নীলকে কিভাবে আশ্বস্ত করা যায় কিছুতেই বুঝে উঠতে পারছিল না তারা। যতই হোক, আদ্রিতা নীলের স্ত্রী, আর তাকে কেউ বা কারা অপহরণ করেছে। মাটিতে রক্ত আর বেশ কিছু চুলের গোছা পড়ে রয়েছে। হতেই পারে সেগুলো আদ্রিতার নয়, হতে পারে সেগুলো চিত্রার, কিন্তু এই মুহূর্তে কোনো রকম সিদ্ধান্তে পৌঁছানোটা সম্ভব নয়। উপরন্তু নীলের কাছে অপহরণকারী সম্পর্কে কোনো তথ্যই নেই। নিজের বউয়ের জন্য দুশ্চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। কুণাল বা প্রিয়াঙ্কা এই সমস্যার সমাধান করতে পারবে না। সত্যিই কি যারা নীলের ডাকে সাড়া দেয়নি এইসব তাদেরই কাজ? এই পৃথিবী লাভ আর লোকসানের দাড়িপাল্লায় মাপা। যারা নীলের প্রস্তাবে সাড়া দেয়নি, নীল তাদেরকে কলকাতা ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিল। এমনিতেই এই ব্যবসার দুনিয়ায় নীলের শত্রুর শেষ নেই। এমনটাও তো হতে পারে যে নীলের কোনো শত্রুই তাদের 4 জনকে কোনো বিশেষ লোভ দেখিয়ে কাজটা করিয়ে নিয়েছে। লোভের এই দুনিয়ায় সবই সম্ভব। আদ্রিতা, দীর্ঘশ্বাস পেলে আপন মনেই বলে উঠল নীল। বারবার আদ্রিতার কথাই মনে হচ্ছিল তার। গত কয়েকদিনে তার আর আদ্রিতার মধ্যে যা কিছু হয়েছিল সেই সমস্ত কথাই ঘুরে ফিরে আসছিল নীলের মনে। পৃথা অবশ্য নিজের কাজে খুবই দক্ষ। মিনিট 10-এর মধ্যেই নীলকে সে সেই 4 জনের নাম আর ঠিকানা পাঠিয়ে দিল। কান্তি কর্মকার, প্রবাল রায়, নীতিশ ঠাকুর। নামগুলো ফোনের স্ক্রিনে দেখতেই সবার নাম একে একে কড়া গলায় কাটা কাটাভাবে উচ্চারণ করল নীল। এই নীতিশ ঠাকুর লোকটাকে আমি চিনি। ঠাকুর পরিবার, কনস্ট্রাকশনের বিজনেস করে। কলকাতার আশেপাশের এলাকায় ওদের ভালোই নামডাক রয়েছে। কলকাতায় বেশ কিছু প্রভাবশালী লোকেদের সাথে ওদের ওঠা বসাও রয়েছে। প্রথম দিকে ওই নীতিশ ঠাকুরের বিশেষ ক্ষমতা ছিল না, সমস্ত সম্পত্তি ওর ভাইয়েরই পাওয়ার কথা ছিল। কিন্তু একদিন রাতে হঠাৎ করে ওই নীতিশ নিজের ভাইকে মেরে ঠাকুর পরিবারের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়। কলকাতায় ওর চেনাশোনা লোকের একটা ছোট্ট গণ্ডি রয়েছে। কিছু পরিবার বাধ্য হয়ে ওর সাথে হাত মিলিয়ে কাজ করছে। আর নীতিশের নীতি খুবই সরল। যে ওর হয়ে কাজ করবে সে বেঁচে থাকবে, আর যে করবে না তাকে ও পরপারে পাঠিয়ে দেবে। লোকটা 1 নম্বরের খচ্চর। ছেলেমেয়েগুলো অমনই হয়েছে। এক নিঃশ্বাসে নীতিশের সম্পূর্ণ ঠিকুজি কুষ্টি গড়গড় করে বলে গেল কুণাল। তবে তার কথা এখনো শেষ হয়নি। ভাই, শুনতে একটু অদ্ভুত লাগলেও আমি যা কিছু বললাম সবটাই সত্যি, আর ওই নীতিশকে একেবারেই হালকাভাবে নেওয়াটা উচিত হবে না। বৌদিকে যদি ওই লোকটাই অপহরণ করে থাকে, তাহলে কিন্তু বৌদির প্রাণের ঝুঁকি রয়েছে। আমার তো এবার ভয় করছে যে ও। কুণাল নিজের কথা শেষ না করলেও প্রিয়াঙ্কা বেশ ভালোভাবেই বুঝতে পারল যে সে ঠিক কী বলতে চাইছে।
কুণালের কথা শুনে অমাবস্যার আকাশের মতো কালো হয়ে গেল নীলের মুখখানা। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, তাহলে চল, আগে ওই ঠাকুর বাড়ির লোকদের দর্শনটাই সেরে ফেলা যাক। এখন রাত বাজে 2:30। নীল ঠাকুরবাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত 3টে বেজে যাবে। ততক্ষণে ওই বাড়ির লোক নিশ্চয়ই গভীর ঘুমে অচেতন হয়ে থাকবে। বাড়ির কিছু সদস্য জেগে থাকবে বটে, তবে যাই হোক না কেন, ঘটনাটা যেহেতু আদ্রিতার সাথে জড়িত, তাই বাড়ির সবাইকে অসময়ে ডেকে তুলতেও নীলের কোনো সমস্যা নেই। গাড়ি বের করে কুণাল আর প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে নীল সোজা পৌঁছল ঠাকুরবাড়িতে। বাড়ির গেটের বাইরে দুদিকে দুটো ল্যাম্পপোস্ট, গেটের উপরে বড় বড় অক্ষরে লেখা ঠাকুর পরিবার। বাড়ির মূল দরজাটা কাঠের তৈরি। নীল বিশেষ সময় নষ্ট না করে সোজা এক লাথি মেরে দরজাটা দিল ভেঙে। নীলের লাথির চোটে ভয়ানক আওয়াজের সৃষ্টি হল। রাতের নিস্তব্ধতা খান খান করে সেই আওয়াজে কেঁপে উঠল ঠাকুরবাড়ির বাকি দরজা জানলাগুলো। ঘুম ভেঙে বাড়ির ভেতরে সকলে উঠে বসল। যারা গভীর ঘুমে অচেতন ছিল বা স্বপ্ন দেখছিল, তারা কিছুই বুঝতে না পেরে হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতে লাগল। সবাই যে যার হাতের সামনে থাকা জিনিস তুলে নিয়ে এসে উপস্থিত হলো হল ঘরে, যাতে বিপজ্জনক মানুষ বা পশুটাকে মেরে তাড়াতে পারে। মিস্টার নীল, একটা গাঢ় রঙের পাজামা পরে ঘুমিয়েছিল নীতিশ ঠাকুর। বেরিয়ে এসে নীলের দিকে নজর পড়তেই মুখখানা গম্ভীর হয়ে উঠল তার। কোনো রকমে একটা কেঠো হাসি হেসে সে বলল, আপনি এত রাতে এই ঠাকুর বাড়িতে কি করছেন? বাড়ির দরজাটা এভাবে ভেঙে আপনার মনে হয় না আপনি একটা অন্যায় করেছেন? নীতিশ ঠাকুর, আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস তোমার হলো কি করে? মৃত্যু ভয় বলে কি কিছু তোমার নেই? সিংহের মতো গর্জন করে উঠল নীল। এই ঘটনা যদি আদ্রিতার সাথে জড়িত না থাকত, তাহলে হয়তো এতক্ষণে নীল নীতিশকে মেরেই ফেলত। কিন্তু এই সময় তার নিজের বউকে খুঁজে পাওয়াটা অত্যন্ত জরুরি, আর নীতিশ শুধুমাত্র একজন সন্দেহভাজন। কাজেই এই অবস্থায় নীল তাকে প্রাণে মারতে পারবে না। আপনি কি সেই কারণেই এখানে এসেছেন? হঠাৎই নীতিশের শ্বাস ভারী হয়ে উঠল। তার চোখ মুখে আতঙ্ক ধরা দিল। চুপচাপ আমার বউকে আমার হাতে তুলে দাও, সেটাই তোমার জন্য ভালো হবে। না হলে... নীলের কথা শেষ করার আগেই হঠাৎ একটি নীলের বয়সী ছেলে বেরিয়ে এসে ভীষণ রোয়াব নিয়ে বলল, না হলে কি? কি চাই কি তোর? শোন হিরো, তোর কথা আমি অনেক শুনেছি, কিন্তু তার মানে এই নয় যে তুই এত রাতে এ বাড়িতে ঢুকে ঝামেলা করবি। যা কিছু কথা বলার কাল সকালে এসে বলবি। এখন শুধু শুধু আমাদের মাথা নষ্ট করিস না, না হলে তোকে শেষ করে দেব। জানি কলকাতায় তোর অনেক নাম ডাক, কিন্তু তুই তো একটা ঘর জামাই ছাড়া আর কিছু না। হাই তুলে কথা শেষ করল ছেলেটা। ছেলেটার কথা শুনে হতবাক হয়ে গেল নীতিশ। সে যদি নীতিশের নিজের ছেলে না হতো, তাহলে নীতিশ এখনই লোক ডেকে ছেলেটাকে টুকরো টুকরো করে পুকুরে ফেলে দিত। এই হলো নীতিশ ঠাকুরের ছেলে, প্রচণ্ড অহংকারী আর লোভী। সারাক্ষণ মাথা গরম আর মদ খাওয়াই হলো ওর একমাত্র শখ। ফিসফিসিয়ে নীলের কানে বলল, কুণাল, এই কলকাতা শহরে কুণালের প্রভাব প্রতিপত্তি বিস্তর। স্বভাবে সে মাটির মানুষ। কলকাতা সমস্ত পরিবার সম্পর্কে কুণালের কাছে কোনো না কোনো তথ্য রয়েছে। এদিকে আসো। কড়া গলায় ছেলেটির দিকে তাকিয়ে রীতিমতো আদেশ করল নীল। এই মুহূর্তে তার স্পিরিচুয়াল এনার্জি একেবারে সপ্তমে রয়েছে। মিস্টার নীল, হঠাৎ করেই কেমন যেন ভয় পেয়ে গেল নীতিশ ঠাকুর। সে শুনেছিল যে নীল অত্যন্ত শক্তিশালী লোক, আর সারা শহরে কেউ তার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। মিঠুন হল নীতিশের একমাত্র ছেলে, আর অনেক সাধ্য সাধনার পর এই একটা ছেলে কপালে জুটেছিল তার। মিঠুনকে নীতিশ তুলোয় করে মানুষ করেছে, তবে সহবত শেখানোটা কিছুটা বাকি রয়ে গেছে। গত 22 বছরে নীতিশ নিজের ছেলের গালে একটাও চড় পর্যন্ত মারেনি। এদিকে এসো। নীতিশের কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে আবার মিঠুনকে ডাক দিল নীল। একদম নীলের কাছে যাবি না। মুহূর্তের মধ্যে ছেলেকে কথাটা বলে ভয়ের চোটে নিজের সিকিউরিটি গার্ডের হাত থেকে ছুরি নিয়ে দ্রুত বেগে নীলের দিকে এগিয়ে গেল নীতিশ। তবে নীলের কাছাকাছি পৌঁছানোর আগেই কুণাল এসে দাঁড়ালো তার সামনে। এক ধাক্কায় নীতিশের হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে মুচকি হেসে সে বলল, ওদের দুজনের ঝামেলার মধ্যে আপনি কেন নাক গলাচ্ছেন নীতিশবাবু? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখলেই বোধহয় বেশি ভালো হয়। কুণাল লাহা! আতঙ্কিত হয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল নীতিশ ঠাকুর। তার দু চোখে আতঙ্ক আর আশঙ্কা মিলেমিশে একাকার হয়ে গেছে। কিন্তু নীতিশ কি আদৌ কুণালের সাথে লড়ার ক্ষমতা রাখে? সবকিছু কি এতই সহজ? বাবা, তুমি ভয় পেও না। আজ আমিও দেখতে চাই যে এই শয়তানটা আর কি কি করার ক্ষমতা রাখে। নীলের কথায় বিন্দুমাত্র পাত্তা দিল না মিঠুন। বড় একটা হাই তুলে গুটি গুটি পায়ে নীলের দিকে এগিয়ে গেল সে, যেন কোনো 2-3 বছরের বাচ্চার মুখোমুখি হতে চলেছে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সাথে সাথে মিঠুনের পা লক্ষ্য করে একটা মস্ত লাথি কষালো নীল। যথাসম্ভব কম শক্তি ব্যবহার করলেও এই সময় নীলের স্পিরিচুয়াল এনার্জি ছিল তুঙ্গে। লাথি খেয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল মিঠুন। তার মুখের ভাব এতক্ষণে সম্পূর্ণ বদলে গিয়েছে। যন্ত্রণায় তার মাথা ঘুরতে শুরু করেছে।
তুমি একটু আগে যা কিছু আমাকে বললে সেই সমস্তটাই আমার যথেষ্ট খারাপ লেগেছে, আর অভদ্র লোকেদেরকে ভদ্রতা শেখাতে আমি ভালোই বাসি। কথাটা বলেই আবার মিঠুনের কোমর লক্ষ্য করে নীল মারল আরও একটা লাথি। পরক্ষণেই মাটিতে বসে মিঠুনের গালে ঠাঁটিয়ে একটা থাপ্পড় মেরে সে বলল, তুমি ঠাকুর বাড়ির ছেলে, এ কথা সত্যি, তবে আমার সামনে তোমার কোনো ক্ষমতা নেই। তোমার বাড়ির লোকের সমস্ত কালো কারবারের হিসেব আমার কাছে আছে। কানা ছেলের নাম নাকি পদ্মলোচন। হুঁ। কথা শেষ করে একটা তীক্ষ্ণ হাসি খেলে গেল নীলের মুখে। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে মিঠুনকে এত সহজেই সে ছেড়ে দেবে না। তুমি কি ভুল করেছ তুমি জানো? মাথা নেড়ে মিঠুনকে প্রশ্ন করল নীল। মিঠুন প্রাণপণে উত্তর দিতে চাইছিল, কিন্তু নীল তার মাথাটাকে মাটিতে এমনভাবে চেপে ধরেছিল যে সে কিছুই করতে পারছিল না। বারবার নিজের শরীরটাকে টেনে হিঁচড়ে নীলের হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছিল সে। বারবার মাটিতে তার মুখটা ঘষা খাওয়ায় এতক্ষণে সেটা বেশ ফুলে লাল হয়ে উঠেছে। কোনো রকমে নিজের মাথাটাকে টেনে বার করতে পারলেও কথা বলার অবস্থায় এখন আর সে নেই। নীলের এই তাণ্ডব কি এখানেই শেষ? সত্যিই কি এই ঠাকুর পরিবারের লোকেরা এই অপহরণ করেছে আদ্রিতাকে, নাকি অন্য কোনো বড় ষড়যন্ত্র রয়েছে এর পিছনে? কেমন আছে আদ্রিতা? এই ঘটনার পেছনে কুশল বরাট বা আখতার আলীর হাত নেই তো?